আশ্রয় বাড়িতে পাচার চক্রে গোপন রহস্য আদালতে ফাঁস হওয়ার আগে সাক্ষীকে বিষ খাইয়ে হত্যা করল রুদ্র কাঞ্জিলাল এবং রোমা। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভিমন্যু আদালতের সামনে দাঁড়িয়ে বলে, মাই লর্ড, এই মামলায় যে গল্প এতক্ষণ তুলে ধরা হয়েছে তা বাস্তবে সিনেমার কাহিনীর মতো বেশি মনে হচ্ছে। ঝুমকি দেবী বারবার মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই আমার বিনীত আবেদন, তার বয়ান পুনরায় গ্রহণ করা হোক আর আরও কঠোরভাবে জেরা করা হোক। পাশাপাশি তদন্তে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের যুক্ত করা হলে প্রকৃত সত্য সবার সামনে চলে আসবে। এরপর অভিমন্যু বলে, আমি ইতিমধ্যে আদালতের সামনে প্রমাণ করছি যে ঝুমকি দেবীর আগের বয়ান সম্পূর্ণ মিথ্যা। এবার আমি তাকে একটি সরাসরি প্রশ্ন করতে চাই। এমন তো নয় দেবদত্ত রায়চৌধুরী মাথায় আঘাত করেছিলেন? আপনি নিজে আঘাত করেছেন, তারপর সেখান থেকে পালিয়ে গিয়েছেন, কারণ আপনার অতীতের কর্মকাণ্ড কিন্তু সেদিকে ইঙ্গিত করেছে। এই প্রশ্ন শোনা মাত্র আদালত কক্ষে চঞ্চল ছড়িয়ে পড়ে। ঝুমকির আইনজীবী যেন তার বাবার সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, আপত্তি জানিয়ে বলেন, অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে উদ্দেশ্যপ্রণীতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অভিমন্যু শান্ত গলায় জবাব দেন, যদি তিনি নির্দোষ হন তাহলে প্রশ্নের উত্তর দিতে সমস্যা কোথায়? তিনি চুপ করে কেন আছেন? ঠিক তখনই ঝুমকি কান্নায় ভেঙে পড়ে। সে বলতে শুরু করে, দয়া করে থামুন, খুন, মারপিট এসব আমি শুনতে পারি না, আমার ট্রমা হচ্ছে, আমাকে একটু জল দিন। এরপর সে আদালতে অসুস্থ হওয়ার ভান করে অজ্ঞান হয়ে পড়ার অভিনয় শুরু করে। তার আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলে, মহামান্য আদালত, আমার মক্কেলকে অযথা মানসিক নির্যাতন করা হচ্ছে। এই প্রশ্ন বারবার করে তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। অভিমন্যু তখন স্পষ্ট ভাষায় বলে, আমি কাউকে অপমান করার জন্য নয়, সত্যকে সামলানোর জন্য প্রশ্ন করছি, বরং আপনারাই নিজের স্বার্থে সত্যকে আড়াল করার চেষ্টা করছেন। দুই পক্ষের তর্কে আদালত উত্তপ্ত হয়ে উঠলে বিচারক বলেন, এই মুহূর্তে ঝুমকি দেবী খুনের সঙ্গে সরাসরি জড়িত এমন কোনো প্রমাণ আদালতের সামনে নেই। তাই তাকে নিয়ে আর সময় নষ্ট না করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার দিকে তদন্ত এগিয়ে যেতে হবে। আপাতত ঝুমকি দেবী আদালত ছেড়ে যেতে পারেন, তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। ঝুমকি আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর ছুটির পাশে গিয়ে বসে। ছুটি বলে, শোন, সবসময় না মিথ্যে দিয়ে সত্যকে চাপা রাখা যায় না। ঝুমকি তখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, খুব শীঘ্রই আমার বাবা সব সত্য প্রমাণ করে দিবে। যা শুনে ছুটি অবাক হয়ে ঝুমকির দিকে তাকিয়ে আছে। এরপর মামলায় এসে বড় মোড়। অভিমন্যু বিচারকের উদ্দেশ্যে বলেন, মাই লর্ড, আজকে শুনানির জন্য আরও একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন পাঠানো হয়েছে। আমি এবার কাঠগড়ায় ডাকতে চাই মিস্টার রুদ্রপ্রসাদ কাঞ্জিলালকে। বিচারকের অনুমতি পেয়ে রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল কাঠগড়ায় উঠে শপথ নেন যে তিনি সত্যি ছাড়া কিছুই বলবে না। জেরা শুরু করে অভিমন্যু প্রশ্ন করেন, রুদ্রবাবু, আশ্রয়বাড়ির জমির প্রতি আপনার প্রথম থেকে প্রবল আগ্রহ ছিল, তাই না? রুদ্রপ্রসাদ উত্তর দেয়, না, আপনি ভুল বলছেন। অভিমন্যু তখন আদালতের সামনে একের পর এক পুরনো অভিযোগ তুলে ধরে। তিনি বলে, সিলভার স্টার অ্যাপার্টমেন্ট, এমএল পার্ক সোসাইটি সহ অন্তত 24 থেকে 25টি প্রমোটিং প্রকল্পে জবরদখলের অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। সাক্ষীর অভাবে আপনি শান্তি পাননি, এমনকি কয়েকটি খুনের মামলাতেও আপনার নাম জড়িয়ে আছে। এই কথা শুনে রুদ্রপ্রসাদের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়। এরপর অভিমন্যু বলে, আশ্রয়বাড়ির বর্তমান বাজার মূল্য কত সেটি নিশ্চয়ই আপনি জানেন। রুদ্রপ্রসাদ কোনো উত্তর দেয় না। অভিমন্যু বিচারকের দিকে তাকিয়ে বলেন, মাই লর্ড, আমি আদালতের সামনে প্রমাণ করতে চাই যে রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং তার বোন রোমা কাঞ্জিলাল প্রথম দিন থেকে আশ্রয়বাড়ির জমি দখলের পরিকল্পনা করেছিলেন। আর সেই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ছিলেন ইন্সপেক্টর দেবদত্ত রায়চৌধুরী। তাই প্রথম তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়। এরপর আশ্রয়বাড়ির নিরীহ মানুষের ভয় দেখে জায়গা ছাড়তে বাধ্য করার পরিকল্পনা করা হয়। আদালতে উপস্থিত সবাই এই অভিযোগ শুনে বিস্মিত হয়ে পড়ে। অভিমন্যু আবার বলে, দেবদত্ত রায়চৌধুরী যদি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারতেন তাহলে কোনোদিনও এই জমি আপনাদের হাতে যেত না। তাই দিনের পর দিন পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে সমস্ত অভিযোগ তার ঘাড়ে এসে পড়ে। এরপর তিনি সরাসরি প্রশ্ন করেন, রুদ্রবাবু, দেবদত্ত রায়চৌধুরীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা কি আপনাদের ছিল না? রুদ্রপ্রসাদ এবার নীরব থাকেন। অভিমন্যু বলেন, আমি জানি আমি ভুল করছি না, কারণ আপনারা নিয়মিত আশ্রয়বাড়িতে নিজেদের লোক এবং ভাড়াটে গুন্ডা পাঠাতেন। তাদের কাজ ছিল নিরীহ বাসিন্দাদের ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা এবং একসময় সবাইকে জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য করা। বিচারক তখন রুদ্রপ্রসাদকে নির্দেশ দেন, সাক্ষীর প্রশ্নের উত্তর দিন।
অবশেষে রুদ্রপ্রসাদ মুখ খুলে বলেন, মাই লর্ড, আমাদের পেশায় অনেক সময় কিছুটা চাপ সৃষ্টি করতে হয়, কিন্তু আমি কোনো অবৈধ অস্ত্র ব্যবহার করিনি। যে বন্দুকের কথা বলা হচ্ছে সেটি লাইসেন্স করা ছিল। অভিমন্যুর সঙ্গে সঙ্গে বলে, বন্দুক বৈধ না অবৈধ সেটা নিয়ে প্রশ্ন করছি না, আমি শুধু এটুকু প্রমাণ করতে চাই আশ্রয় বাড়ির জমির প্রতি আপনার এবং আপনার বোন রুমার দীর্ঘদিনের লোভ ছিল। বিচারক তখন বললেন, এই পর্যায়ের প্রশ্ন নয়, প্রয়োজনের সাক্ষীকে আবার ডাকা হবে। রুদ্রপ্রসাদ কাঠগড়া থেকে নেমে যাওয়ার পর অভিমন্যু শেষ বক্তব্য বলেন, মাই লর্ড, রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং রুমা কাঞ্জিলাল শুধু জমির লোভে থেমে থাকেননি, তারা বারবার আশ্রয়বাড়ির নিরীহ মানুষদের বন্দুক দেখে ভয় দেখিয়েছেন, যাতে সবাই নিজের জায়গা ছেড়ে চলে যায়। তিনি আরও বলেন, আমরা এতদিন এই খুনের মামলার উদ্দেশ্যে মোটিভ খুঁজছিলাম, কোনো সুস্পষ্ট কারণ সামনে আসছিল না, কিন্তু আজ আদালতের সামনে সব পরিষ্কার হয়ে গিয়েছে। এই গোটা ঘটনার পিছনে ছিল আশ্রয়বাড়ি কোটি কোটি টাকার জমি দখলের পরিকল্পনা। দেবদত্ত রায়চৌধুরী সেই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ছিলেন, তাই তাকে ফাঁসানো হয়েছে। আশ্রয়বাড়ির মানুষদের আতঙ্কিত করা, শেষ পর্যন্ত পুরো সম্পত্তি দখল করার জন্য এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে জাল বোনা হয়েছিল। মাই লর্ড, এই মামলার আসল উদ্দেশ্য কখনোই শুধু একটি খুন ছিল না, এর পিছনে ছিল আশ্রয়বাড়ির অমূল্য জমির দখলের গভীর ষড়যন্ত্র। ইন্সপেক্টর দেবদত্ত রায়চৌধুরী সেই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ছিলেন, তাই তাকে পরিকল্পিতভাবে খুনের মামলায় ফাঁসিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই বক্তব্য শুনে আদালত কক্ষে আবার গুঞ্জন শুরু হয়ে যায়। বিচারক সবাইকে শান্ত করিয়ে দিয়ে অভিমন্যুকে তার বক্তব্য চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। অভিমন্যু বলেন, মাই লর্ড, আমি এখন এমন কিছু প্রমাণ আদালতের সামনে উপস্থিত করতে চাই যা শুধু এই খুনের মামলায় নয়, আশ্রয়বাড়িতে ঘিরে চলার বড় একটি অপরাধ চক্রের পর্দা ফাঁস করবে। এই ঘোষণার পর আদালতের পরিবেশ মুহূর্তে বদলে যায়। সবাই বুঝতে পারে মামলা তদন্ত এখন সম্পূর্ণ নতুন দিকে মোড় নিতে চলেছে। অভিমন্যু বলতে শুরু করেন, তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন যে আশ্রয়বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি অবৈধ হিরে পাচার চক্র সক্রিয় ছিল। শুধু তাই নয়, এই চক্রের সঙ্গে কয়েকজন অসাধু পুলিশ সদস্য জড়িত ছিল, যা শুনে আদালত কক্ষে সবাই স্তব্ধ হয়ে যায়। অভিমন্যু আরও জানায়, যখন পুলিশ ওই পাচারকারী চক্রকে ধরতে অভিযান চালায় তখন তাদের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সুযোগে পাচারকারীদের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও 4টি মূল্যবান হিরে উদ্ধার করা সম্ভব হয়। তিনি আদালতের কর্মচারী হাতে 4টি হিরে তুলে দিয়ে বলেন, মাই লর্ড, এগুলো আদালতের হেফাজতে রেখে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। এরপর বিচারক অভিমন্যুকে প্রশ্ন করেন, এই বিষয়ে আপনার কাছে আরো কোনো তথ্য আছে? অভিমন্যু আত্মবিশ্বাসের সঙ্গে বলে, জি মাই লর্ড, ওই পাচারকারী দলের একজন সদস্য বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। সেই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। আমি তাকে আদালতের সামনে হাজির করে অনুমতি চাই। বিচারক সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দেয়। কিছুক্ষণ কড়া পুলিশ পাহারা একজন ভাড়াটি গুন্ডাকে কাঠগড়ে আনা হয়। আদালতে প্রতিটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে। শপথ নেওয়ার পর অভিমন্যু প্রশ্ন করেন, বলুন, আশ্রয়বাড়িকে কেন্দ্র করে যে হিরো পাচার চক্র চলেছিল তার আসল মাস্টারমাইন্ড কে? কার নির্দেশে আপনারা এই অপরাধ করতেন? প্রথমে লোকটি মাথা নিচু করে নীরব থাকে। অভিমন্যু আবারও প্রশ্ন করে, যে ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিত সে কি এই মুহূর্তে আদালতে উপস্থিত আছে? সত্যি করে বলো। লোকটি ধীরে ধীরে মাথা তুলে কারো দিকে আঙ্গুল তুলতে যায়। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় ভয়াবহ ঘটনা। হঠাৎ করে তার পুরো শরীর কাঁপতে শুরু করে। সে বুক চেপে ধরে ছটফট করতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পুরো আদালত কক্ষে হইচই পড়ে যায়। ছুটি দৌড়ে এসে বলে, কি হয়েছে? আপনি কি কিছু বলতে চাচ্ছেন? বলুন। কিন্তু লোকটি আরেকটি কথা বলতে পারে না, মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে এবং চিকিৎসকে ডাকা হয়। ডাক্তার পরীক্ষা করে মাথা নেড়ে বলেন, দুঃখিত, তিনি আর বেঁচে নেই। এক মুহূর্তে আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। বিচারক সঙ্গে সঙ্গে নির্দেশ দেয়, কেউ মৃতদেহ হাত দিবেন না। অবিলম্বে পোস্টমর্টমের ব্যবস্থা করা হবে। পুরো আদালত কক্ষ সিল করে দেওয়া হবে এবং নিরাপত্তা আরো জোরদার করা হবে। সবাই যখন এই রহস্যময় মৃত্যুর কারণে হতবাক, তখন আদালতের এক কোণে দাঁড়িয়ে প্রকৃত ষড়যন্ত্রকারী মনে মনে হাসতে থাকে। মানে রুমা এবং রুদ্রকাঞ্জিলাল হাসতে থাকে। তারা মনে মনে বলে, বিষয়টা এমনভাবে ব্যবহার করেছি যে কেউ বুঝতেই পারবে না। সবাই ভাববে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, এখন আর কেউ আমাদেরকে সন্দেহ করবে না। কিন্তু তার এই গোপন স্বীকারোক্তি আদালতে কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অভিমন্যু আবার বিচারকের সামনে দাঁড়িয়ে বলে, মাই লর্ড, আমরা যে গুরুত্বপূর্ণ সাক্ষীকে হারালাম, কিন্তু তার এই মৃত্যু প্রমাণ করে অপরাধ চক্র কতটা শক্তিশালী। সত্য প্রকাশ পাওয়ার আগে তাকে চিরতরে চুপ করে দেওয়া হয়েছে। এরপর তিনি আদালতের কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন জানান। আশ্রয় বাড়ি শুধু একটু জমি নয়, এটি অসংখ্য অনাথ শিশুর একমাত্র আশ্রয়। তাই তদন্ত চলাকালীন
আশ্রয়বাড়ি প্রকৃত বাসিন্দাদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। এই আবেদন শুনে আদালতের উপস্থিত অনেকেই আবেগপ্লুত হয়ে পড়ে। বিচারক রায় ঘোষণা করেন, আশ্রয়বাড়িতে কেন্দ্র করে যে অবৈধ হিরে পাচার চক্রের অভিযোগ সামনে এসেছে তার পূর্ণাঙ্গ তদন্ত অবিলম্বে শুরু হবে। এই মামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে বিচারক জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্সপেক্টর দেবদত্ত রায়চৌধুরী সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন না। আইনি প্রক্রিয়া চলতেই থাকবে। তবে আদালত নির্দেশ দেয়, আশ্রয়বাড়ি আবার তার প্রকৃত বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হবে। যেসব অনাথ শিশু এতদিন নিজেদের ঘর থেকে বঞ্চিত ছিল তারা আবার সেখানে ফিরে যেতে পারবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া সেখানে কোনো নির্মাণ কাজ পরিবর্তন করা যাবে না। যে কক্ষে বাদলের মৃত্যু হয়েছে সেটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সিল করে রাখা হবে। শুনানি শেষ হওয়ার পর আদালতের বাইরে ছুটি তার বাবাকে জড়িয়ে ধরে আবেগভরা কণ্ঠে বলে, বাবা, অন্তত একটা আশার আলো তো দেখা গেল। আশ্রয়বাড়ি আবার আমাদের ফিরে এসেছে। দেবদত্ত রায়চৌধুরী বলে, আশা অবশ্যই জেগেছে, কিন্তু আদালতের ভিতরে যেভাবে একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে হত্যা করা হলো তাতে বুঝতে পারছি শত্রুরা এখনো খুব শক্তিশালী। সামনে আরো কঠিন লড়াই অপেক্ষা করছে। তিনি আরও বলেন, যখন বাচ্চার আশ্রয়বাড়িতে ফিরবে তখন যেন সবাই পেট ভরে খেতে পারে। অনেকদিন তারা ঠিকমতো খাবার পায়নি। অভিমন্য তখন এগিয়ে এসে বলে, আপনি নিশ্চিন্তে থাকুন। আশ্রয়বাড়ি ফিরে পেলে ছুটি আর সাবিত্রী সবকিছু নতুন করে গুছিয়ে তুলবে। কোনো শিশুকে আর কষ্ট পেতে দিবে না। দেবদত্ত স্নেহ চোখে ছুটির দিকে তাকিয়ে বলে, তুই সত্যি একজন যোগ্য জীবনসঙ্গী পেয়েছিস। ঠিক তখনই অভিমন্যু দেখা হয় হিরণময়ের সঙ্গে। অভিমন্যু বলে, স্যার, সত্যের জয় হবে, কিন্তু একটা প্রশ্ন আজও আমাকে কষ্ট দেয়, আপনি কেন আমাকে অপহরণের চেষ্টা করছিলেন? যা শুনে হিরণময় ভিতরে ভিতরে কষ্ট পেল, মুখে কিচ্ছুই প্রকাশ করে না। অভিমন্যু আবার বলে, আপনার কাছ থেকে আমি আইন শিখেছি, সত্যের জন্য লড়াই করতে শিখেছি, কিন্তু আজ দেখলাম আপনি এমন একজনের পক্ষ নিয়েছেন যার বিরুদ্ধে এত প্রমাণ উঠে এসেছে। রাগে ফেটে পড়ে হিরণময় বলেন, আজ থেকে আমার কোনো শিষ্য নেই, আজ থেকে তুমি শুধু আমার প্রতিদ্বন্দ্বী। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যায়। এরপর অভিও ছুটি বাড়িতে ফিরতে নতুন অশান্তি শুরু হয়। ঈশা ব্যঙ্গ করে বলে, এসো এসো, আমাদের মহারানী ফিরে এসেছে, আজ আবার নতুন করে বরণ করে নিতে হবে। অভি আর নিজেকে সামলাতে পারে না। সে সবার সামনে ঈশাকে ধমক দিয়ে বলে, তুই সবসময় ছুটির পিছনে লেগে থাকিস, ওকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিস না, এসব এবার বন্ধ করবি? অভির এই আচরণে পুরো পরিবার অবাক হয়ে যায়। এদিকে ছুটি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে আছে। ঠিক তখন অভি কান্নায় ভেঙে পড়ে এবং সবাইকে জানায়, হিরণময় আঙ্কেল আজ আমাকে অপহরণ করেছিলেন। যা শুনে ঠাম্মি, অভির মা সহ পুরোই চমকে যায়। তো প্রিভিয়াস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটে আরো কি থাকছে তো জানতেও আমার সাথেই থাকুন। ধন্যবাদ।